প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা অনার্স 4th ইয়ারের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাডভান্স অ্যাকাউন্টিং পার্ট 2 বইয়ের কনসোলিডেট স্টেটমেন্ট অন অ্যাকুইজিশন ডেট অ্যান্ড আফটার অ্যাকুইজিশন ডেট চ্যাপ্টার থেকে একটি অঙ্ক সমাধান করার চেষ্টা করব। আশা করি সবাই সাথে থাকবেন। তো আমরা যে অঙ্কটা আজকে সমাধান করব এটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবি অনার্স 2016 সালে এসেছে। তো আমরা এই অঙ্ক আগেও 3টে ক্লাস আমাদের কমপ্লিট হয়েছে। তো আপনারা ওই 3টে ক্লাস যদি ফলো করেন তাহলে খুব সহজেই জানেন যে এই অঙ্ক থেকে আমাদের আসলে আম একটা ওয়ার্কিং কমপ্লিট করে তারপর অঙ্কটা সমাধান করতে হয় এবং এই অঙ্কে একটা জিনিসই চায়, সেটা হচ্ছে কনসলিডেটেড ব্যালেন্স শিট। মানে আমার একটা সমন্বিত ব্যালেন্স শিট তৈরি করা লাগে। তো প্রথমে যে ওয়ার্কিংটা করতে হয় সেটা হচ্ছে রেশিও অফ হোল্ডিং অ্যান্ড মাইনরিটি। আমরা যদি ডান পাশে দেখি রেশিও অফ হোল্ডিং অ্যান্ড মাইনরিটি, তো এটা কিভাবে করে চলুন আমরা আবার একটু দেখি। তো প্রথমে আমরা দেখতে হবে শেয়ার ক্যাপিটাল। আমাদের শেয়ার ক্যাপিটাল আছে, শেয়ার ক্যাপিটালের যদি আমরা দিক তাকাই তাহলে এস লিমিটেডের শেয়ার ক্যাপিটাল আছে 2 লাখ টাকা এবং এইচ লিমিটেডের আছে 5 লাখ টাকা। তাহলে এস লিমিটেডের শেয়ারটাই আসলে হোল্ডিং কোম্পানি মানে এইচ লিমিটেড কিনে নিয়ে যায়। এই জন্য হচ্ছে এস লিমিটেডের শেয়ারটাই আমরা একটু ফলো করব। তাহলে 2 লাখ শেয়ার আছে, এক একটার দাম কত? এক একটার দাম হচ্ছে 100 টাকা। তাহলে এক একটার দাম যদি 100 টাকা হয় তাহলে আমাদের কত শেয়ার আছে? তাহলে 2 লাখকে যদি আমরা 100 দিয়ে ভাগ দিই তাহলে আসে 2000 শেয়ার। এবং যদি এই পাশে আসি যে এই যে আপনারা দেখছেন যে 1500 শেয়ার ইন এস লিমিটেড অ্যাট কস্ট, মানে 1500 শেয়ার এস লিমিটেডের কেনা হয়েছে। তো আমাদের শেয়ার তো ছিল এস লিমিটেডের 2000, এখান থেকে 1500 শেয়ার কিনে নিয়ে গেছে কি হোল্ডিং কোম্পানি। তো হোল্ডিং কোম্পানির অংশ হচ্ছে 1500 এবং এস লিমিটেডের থেকে যায় হচ্ছে 500। তাহলে সেটাই যদি আমরা ডান পাশে আসি, দেখেন যে রেশিও অফ হোল্ডিং এন্ড মাইনরিটি 1500:500, মানে হোল্ডিং এর অংশ হচ্ছে 1500 এবং সাবসিডিয়ারির অংশ হচ্ছে 500। তাহলে এটাকে যদি আমরা রেশিও করি তাহলে 5×5 3×5 = 15 3:1 হয়। তো এটাই হচ্ছে প্রথম ওয়ার্কিং। প্রথম ওয়ার্কিংটা কমপ্লিট হলো। চলেন আমরা এবার দ্বিতীয় ওয়ার্কিং এ যাই। দ্বিতীয় ওয়ার্কিং এ বলছে আমাদের কারেন্ট ইয়ার প্রফিট করতে হয়। দ্বিতীয় ওয়ার্কিং এ কি করতে হয়? কারেন্ট ইয়ার প্রফিট। তো আমরা যদি দেখি কারেন্ট ইয়ার প্রফিট কত, তো অঙ্ক যদি এখান থেকে পড়ি যে দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ এস লিমিটেড শোড ক্রেডিট ব্যালেন্স 55,000 অন 1st জানুয়ারি। তাহলে 1st জানুয়ারিতে আমাদের আসলে প্রফিট ছিল হচ্ছে 55,000, কিন্তু এখানে ডিভিডেন্ডের একটা ঝামেলা আছে। তো আমরা যদি ডিভিডেন্ডটা করি, এই ডিভিডেন্ড অফ 12.5% ওয়াজ পেইড ইন অক্টোবর 2016 ফর দ্য ইয়ার 2015। তার মানে কি, এটা পিছনের বছরের যে 2015 সালের ডিভিডেন্ডটা আছে সেটা 2016 সালে এসে পরিশোধ করা হয়েছে। আমাদের অঙ্ক কিন্তু 2016 সালের। এখন আমাদের বিগত যে অঙ্ক একটা ক্লাসে করেছিলাম 3 নম্বর ক্লাসে, এটা বলছিল এই বছরের প্রফিট এই বছরই ডিভিডেন্ডটা এই বছরই পরিশোধ করা হয়েছে। এক্ষেত্রে আমরা ডিভিডেন্ডের কোনো কাজ করিনি, কিন্তু আমরা বলেছিলাম যদি পিছনের কোনো ডিভিডেন্ড চলতি বছরে পরিশোধ করা হয় তাহলে এটার কিন্তু কাজ করা লাগবে। কিভাবে কাজ করব আমরা? সেটা হচ্ছে আমাদের যে শুরুর ডিভিডেন্ড আছে এটা থেকে আমাদের কি করা লাগবে? বাদ দেওয়া লাগবে। তো যদি আমরা একটু দেখি যে তাহলে আমাদের বছর শেষে প্রফিট কত? এই যে 31 ডিসেম্বর বছর শেষে প্রফিট হচ্ছে 90,000। বছরের শুরুতে কত ছিল? 55,000। তাহলে এই 55,000 যেহেতু পিছনের বছরের প্রফিট, তাহলে পিছনের বছরের প্রফিট থেকে পিছনের বছরের ডিভিডেন্ড অবশ্যই আমাকে বাদ দিতে হবে। তারপর হচ্ছে আমাদের চলতি বছরের প্রফিটটা নির্ণয় করতে হবে। তো আমরা যদি লিখি যে প্রফিট অন 31 ডিসেম্বর আমাদের কত ছিল? বছরের শেষে ছিল 90,000। আমরা এখানে 90,000 দেখাইলাম। এখান থেকে লাস্ট ইয়ার প্রফিট বাদ যাবে। তাহলে লাস্ট ইয়ার প্রফিট ছিল 55,000, কিন্তু 55,000 তো আমরা পুরো বাদ দিতে পারবো না। এখান থেকে আমাদের কি করতে হবে? ডিভিডেন্ড বাদ দিতে হবে। তাহলে ডিভিডেন্ডটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা চলেন ডিভিডেন্ডটা দেখি। যে ডিভিডেন্ড বলছে 12.5%। কত? 12.5%। তাহলে 12.5% আসলে কোন টাকার উপরে? ডিভিডেন্ড দেই মূলত আমরা ক্যাপিটালের উপরে। তাহলে ক্যাপিটাল কত ছিল? ক্যাপিটাল ছিল 2 লাখ। তাহলে 2 লাখে 12.5% দিলে আমাদের আসে 25,000। আপনারা এখানে যদি দেখাই দিতে চান ব্র্যাকেটের মধ্যে, তাহলে দেখাতে পারেন যে 2 লাখ গুণ 12.5% 25,000। তাহলে সহজেই বুঝতে পারলাম যে ডিভিডেন্ড আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে এই যে 2 লাখ টাকা আমাদের ক্যাপিটাল ছিল, এটার উপর কত? 12.5%। আশা করি বুঝতে পারছেন। তো 25,000 বাদ দিলে আমাদের প্রফিট থাকে হচ্ছে 30,000। তাহলে আমাদের বছরের শুরুতে প্রফিট ছিল 30,000 আর বছরের শেষে প্রফিট হচ্ছে 90,000। তাহলে বছরের শুরুতে যদি 30,000 থাকে এবং শেষে যদি 90,000 থাকে তাহলে চলতি বছরের প্রফিট কত? অবশ্যই 60,000 টাকা। তাহলে সেটি আমরা নির্ণয় করেছি যে চলতি বছরের প্রফিট হচ্ছে 60,000 টাকা। তো আমরা যদি পরের লাইনগুলো আবার পড়ি, দিস ডিভিডেন্ড ওয়াজ ক্রেডিটেড বাই এস লিমিটেড টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট বাই শেয়ার 1 জুলাই 2016। ওকে, তাহলে আমরা যদি এখন দেখি যে
এই যে প্রফিটটা আছে আমাদের 30,000, সরি, এই যে 60,000 টাকা প্রফিট আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যদি আমরা ভালো করে একটু দেখি যে এখানে বলছে যে that this dividend was credited by Ace Limited profit and loss account। এটা তো আমরা কাজ করলাম। এখন বলছে Ace Limited acquired the share of Ace Limited on 1st July 2016। এখানে আর একটা প্রবলেম সৃষ্টি হলো, সেটা হচ্ছে যে কোম্পানি এই প্রফিটটা তো দেওয়া ছিল হচ্ছে 1st জানুয়ারিতে, কিন্তু এই এইচ লিমিটেড যে সে এস লিমিটেডের শেয়ারটা ক্রয় করছে 1st জুলাই, মানে বছরের মাঝামাঝি সময়। তাহলে আমাদের এই যে 60,000 টাকা প্রফিট আছে, এই 60,000 টাকা প্রফিট তো সে ক্রয় করার আগের থেকেই ছিল। সে যে 1st জুলাইতে ক্রয় করেছে সেটা আগের 6 মাস ছিল এবং পরে 6 মাস ছিল। তাহলে আমাদের এই প্রফিটটা কি করতে হবে? দুই ভাগে ভাগ করতে হবে। একটাকে বলা হয় প্রি অ্যাকুইজিশন প্রফিট, মানে শেয়ার করার আগে অর্জিত প্রফিট, আর একটা হচ্ছে পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, শেয়ার ক্রয় করার পরের প্রফিট। তাহলে যেহেতু 1st জুলাই করছে একদম বছরের মাঝামাঝি সময়, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? 30,000 হচ্ছে প্রি অ্যাকুইজিশন প্রফিট, মানে আগের প্রফিট হিসেবে বিবেচিত হবে, এবং পোস্ট অ্যাকুইজিশন প্রফিট যেটা পরের 30,000 পোস্ট অ্যাকুইজিশন প্রফিট হিসেবে বিবেচিত হবে। আশা করি বুঝতে পারছেন। মানে এই 60,000 টাকা আমাকে অর্ধেক দুই ভাগে ভাগ করে নিতে হবে। একটা হচ্ছে 1st জুলাইয়ের আগের, আর একটা হচ্ছে 1st জুলাইয়ের পরের। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। এটা আমরা অঙ্কের ভিতরে অ্যাপ্লাই করে দেখাই দিব যে কিভাবে ফার্স্ট মানে এই প্রফিটটা ভাগ করা হয়েছে। তো আমরা চলেন পরবর্তী ওয়ার্কিং এ চলে যাই। পরবর্তী ওয়ার্কিং হচ্ছে ক্যাপিটাল প্রফিট। তো ক্যাপিটাল প্রফিট আমরা কিভাবে করব চলেন একটু দেখি। তো আমরা বলছি ক্যাপিটাল প্রফিটে প্রথম হচ্ছে কি, পিছনের যত প্রফিট আছে সেগুলা যাবে এবং জেনারেল রিজার্ভ যাবে। আমরা যদি দেখি যে জেনারেল রিজার্ভ আছে কিনা, হ্যাঁ আমাদের জেনারেল রিজার্ভ আছে, এই যে জেনারেল রিজার্ভ আছে। জেনারেল রিজার্ভ কিন্তু দুইটা, একটা হচ্ছে এইচ লিমিটেডের, একটা হচ্ছে এস লিমিটেডের, কিন্তু আমাদের যাবে হচ্ছে এস লিমিটেডেরটা। তাহলে এস জেনারেল রিজার্ভ আমরা লিখলাম, এস লিমিটেডের কত 70,000 টাকা এখানে লিখলাম, এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট পিছনেরটা যাবে। তাহলে পিছনের হচ্ছে এই যে এইটুক, এই যে আমরা এখানে উপরে কাজ করেছি যে প্রফিট এন্ড লস 1st জানুয়ারি, এখান থেকে ডিভিডেন্ড বাদ যাবে। তাহলে আমাদের কত পিছনের প্রফিট হলো? 30,000। তাহলে 30,000 আমরা লিখলাম পিছনের প্রফিট। এখন আমাদের অঙ্কের লাস্টের দিকে যদি আমরা পড়ি, দ্য ফিক্সড অ্যাসেট অফ এস লিমিটেড আর আন্ডার ভ্যালুড বাই 10,000। তাহলে আন্ডার ভ্যালুড মানে হচ্ছে কম মূল্যায়ন করা হয়েছে। তাহলে এটা আমরা জানি যে ক্যাপিটাল প্রফিট এটার কাজ করতে হয় কত টাকা? 10,000 টাকা। তাহলে আমরা ফিক্সড অ্যাসেট আন্ডার ভ্যালুড করা হয়েছে সেটা একটু কাজ করলাম 10,000। এখন আসি, এই যে আমরা 60,000 টাকা প্রফিট করেছি, এটার অর্ধেক আমাদের কি, যেদিন শেয়ার অর্জন করা হয়েছে 1st জুলাই তার আগের। তাহলে 60,000 অর্ধেক হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট আমাদের নিতে হবে। তাহলে এই যে আমরা নিলাম যে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট কত? 30,000। সবগুলোকে যোগ করার পর আমাদের আসে হচ্ছে 1,40,000। এখন এই 1,40,000 টাকা আমাকে কি করতে হবে? এই 1,40,000 টাকাকে আমাকে রেশিও অনুযায়ী ভাগ করে দিতে হবে। তাহলে রেশিও ছিল 3:1, তাহলে 3 এর 1 যোগ করলে 4 হয়। তাহলে শেয়ার অফ হোল্ডিং হবে 4 এর 3 এবং শেয়ার অফ মাইনরিটি যাবে 4 এর 1। আশা করি বুঝতে পারছেন। আমাদের বারবার বলছি যে 3 আর 5 নাম্বার যে ওয়ার্কিংটা আছে এটা আমাকে কি করতে হবে? ভাগ করে দিতে হবে। তাহলে আমরা 3 নাম্বারটা ভাগ করে দিলাম। এর পরবর্তীতে ওয়ার্কিং এ আমরা করব হচ্ছে গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ। তো চলেন দেখি যে গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ কিভাবে করে। তো গুডউইল অর ক্যাপিটাল রিজার্ভ করার প্রথম শর্তই হচ্ছে আমাদেরকে যে শেয়ার আমরা কিনেছি সেটার মূল্য বসাতে হবে। তাহলে আমরা শেয়ার কিনেছিলাম 1500, এক একটার দাম হচ্ছে 100, তাহলে 1500 গুণ 100 1,50,000। এটার সাথে যোগ হবে ক্যাপিটাল প্রফিট। ক্যাপিটাল প্রফিট কোথায় পাবো? এই যে 3 নম্বরে কাজ করে রেখেছি। এই যে শেয়ার অফ হোল্ডিং এর যে অংশটুকু আছে সেটুকু যাবে। তো শেয়ার অফ হোল্ডিং এর অংশ হচ্ছে 1,05,000। তাহলে আমরা ক্যাপিটাল প্রফিট দিলাম 1,05,000। এখন এখানে আবার ডিভিডেন্ড যোগ করতে হবে। এখন ডিভিডেন্ড যোগ করতে হবে কার? শুধুমাত্র হোল্ডিং এরটুকু। কিন্তু ডিভিডেন্ড আমরা দেখেছি ডিভিডেন্ড কত? ডিভিডেন্ড হচ্ছে 25,000। তাহলে 25,000 এর হোল্ডিং এর অংশ কতটুকু? 4 এর 3। তাহলে আমরা 25,000 4 এর 3 অংশ 18,750 আছে, সেটাকে যোগ করলাম। তাহলে যোগ করার পর আসে 2,73,750। এটা থেকে আমাকে বাদ দিতে হবে কস্ট প্রাইস। কস্ট প্রাইসটা কোথায় পাবো? আমরা অঙ্কে চলে যাব অ্যাসেটের সাইডে। তাহলে অ্যাসেট আছে এই যে 15,000 শেয়ার আমরা 1500 শেয়ার আমরা কিনেছিলাম। এই যে কস্ট প্রাইস আছে 2,40,000। তাহলে 2,40,000 আমরা কস্ট প্রাইস বাদ দিলাম। কস্ট প্রাইস বাদ দেওয়ার পরে যে টাকাটা যদি প্লাস থাকে তাহলে ক্যাপিটাল রিজার্ভ হবে, এবং টাকাটা যদি মাইনাস থাকে তাহলে গুডউইল হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 33,750 টাকা এখানে আসলে পজিটিভ আছে। তাহলে আমরা লিখবো ক্যাপিটাল রিজার্ভ। আচ্ছা, তাহলে আমাদের এরই মাধ্যমে 4 নম্বর ওয়ার্কিং শেষ হলো। এবার আমরা 5 নম্বর ওয়ার্কিং এ যাই, চলেন। তাহলে 5 নম্বর ওয়ার্কিং কি? রেভিনিউ প্রফিট। তাহলে আমরা বলেছিলাম রেভিনিউ প্রফিট মানে হচ্ছে কারেন্ট ইয়ার প্রফিট।
তাহলে কারেন্ট ইয়ার প্রফিট কত? 60,000। কিন্তু আসল কথা হচ্ছে 60,000 তো আমার কারেন্ট ইয়ার প্রফিট না। আমার হচ্ছে একটা প্রি অ্যাকুইজিশন প্রফিট, যেটা এই যে এখানে আমরা কাজ করে দিয়েছি, হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট 30,000, আর অর্ধেক হচ্ছে আমাদের রেভিনিউ প্রফিট। তাহলে হাফ অফ কারেন্ট ইয়ার প্রফিট অর্ধেক হচ্ছে 30,000, এটাকে আমরা ভাগ করে দেবো শেয়ার অফ হোল্ডিংকে 4-এর 3 অংশ এবং শেয়ার অফ মাইনরিটিকে 4-এর 1 অংশ। তাহলে এর মাধ্যমে রেভিনিউ প্রফিট গেল। এবার আমরা আছি মাইনরিটি ইন্টারেস্ট। মাইনরিটির ইন্টারেস্ট মানে হচ্ছে মাইনরিটির যে অংশটুকু আছে। তাহলে মাইনরিটির অংশ কতটুকু? আমরা 2000 শেয়ার ছিল, 1500 এইচ লিমিটেড কিনে নিয়ে গেছে, তাহলে এইচ লিমিটেড আছে কত? 500। তাহলে এই যে আমরা দিলাম 500, তাহলে প্রতিটা শেয়ার কত টাকা করে? 100 টাকা করে। তাহলে 500 গুণ 100 50,000, এটার সাথে যোগ হবে ক্যাপিটাল প্রফিট। ক্যাপিটাল প্রফিট কোথায় পাবো? এই যে আমরা 3 নম্বরে করেছিলাম, শেয়ার অফ মাইনরিটির অংশটুকু কত টাকা? 35,000, আমরা যোগ দিলাম 35,000, এর সাথে যোগ হবে রেভিনিউ প্রফিট, এই যে মাইনরিটির অংশটুকু 7,500। তাহলে এগুলো যোগ করার পর 92,500 আসে। এরপর 7 নম্বর আমরা করব হচ্ছে আনরিয়ালাইজ প্রফিট। তো চলেন, আনরিয়ালাইজ প্রফিট জিনিসটা কি? একজনের টাকা আরেকজনের কাছে থাকে, মানে এইচ লিমিটেড এর পণ্য এস লিমিটেডের ভিতর অন্তর্ভুক্ত থাকে এবং সেটার আমরা কাজ করি। তো চলেন আমরা দেখি যে এই যে এখান থেকে যদি আমরা দেখি যে এখান থেকে ইনক্লুডেড থেকে, যে ইনক্লুডেড in the creditors of S Limited is the 24,000 for goods supplied by S Limited includes the sales of S Limited goods value of টাকা 12,000 which were supplied by S Limited profit of 25,000 on cost। মানে একজনকে 24,000 টাকার সাপ্লাই করেছিল, কিন্তু এখনো 12,000 টাকার সাপ্লাই এস লিমিটেডের ভিতরে অন্তর্ভুক্ত আছে, যেটা প্রফিট হচ্ছে 25%। তাহলে আমরা 12,000 টাকার কাজ করবো। তাহলে 12,000 কস্ট প্রাইসের উপর কিভাবে কাজ করে? কাজ করে হচ্ছে উপরে 25 নিচে 125। তাহলে এই যে আমরা দেখাইছি, উপরে 25 নিচে 125, 2400 টাকা আসে। এরপর আমরা লাস্ট ওয়ার্কিং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ হোল্ডিং কোম্পানি, এটা কিভাবে করে? প্রথমেই আমাদের ব্যালেন্স শিট থেকে প্রফিটটা নিয়ে আসতে হবে। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এই যে যদি আমরা বাম পাশে লাইবিলিটিস এর দিকে দেখি 1,50,000 টাকা আমাদের আছে, এটা সরাসরি আমাদের নিয়ে আসতে হবে। তাহলে শোন ইন ব্যালেন্স শিট 1,50,000 টাকা, এর সাথে যোগ হবে রেভিনিউ প্রফিট। কোথায় পাবো আমরা? এই যে রেভিনিউ প্রফিট আমরা হোল্ডিং এর করেছিলাম 22,500। তাহলে আমরা 22,500 টাকা রেভিনিউ প্রফিট দেখাই দিলাম। এর থেকে লেস হবে ডিভিডেন্ড। কতটুকু লেস হবে? এই যে যতটুকু আমরা গুডউইল আর ক্যাপিটাল রিজার্ভে লেস করেছি। এটা লেস করেছি কত? 18,750। তাহলে এটাকে আমরা লেস করে দিলাম এবং আনরিয়ালাইজ প্রফিট এইমাত্র যেটা আমরা বের করেছি এটা লেস হবে। তাহলে লেস আনরিয়ালাইজ প্রফিট। এই অঙ্কের নিয়মগুলো প্রায় ক্ষেত্রে একদম সেম টু সেম। তো আপনারা যদি ভালোভাবে 2-3টা অঙ্ক করেন, এমনি এই অঙ্ক আয়ত্তে চলে আসবে। তাহলে আমাদের অ্যাডজাস্টেড যে প্রফিট হোল্ডিং কোম্পানি, এটা চলে আসলো 1,51,350। এখন আমাদের অঙ্কের লাস্ট পার্ট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। কি করতে হবে? কনসলিডেটেড ব্যালেন্স শিট করতে হবে। তো কনসলিডেটেড ব্যালেন্স শিটের জন্য একটা ছক কাটবো আমরা, লাইবিলিটিস এবং অ্যাসেটের জন্য। কনসলিডেটেড ব্যালেন্স শিট অফ এইচ লিমিটেড অ্যান্ড সাবসিডিয়ারি লিমিটেড 31 ডিসেম্বর 2016। তো চলেন আমরা প্রথম লাইবিলিটিস এর অংশটা করি। তাহলে প্রথম হচ্ছে শেয়ার ক্যাপিটাল। তাহলে শেয়ার ক্যাপিটাল আমরা এস লিমিটেড তো নিয়ে কাজ করেছি, কিন্তু আমাদের রয়ে গেছে কি? এইচ লিমিটেডেরটা। এইচ লিমিটেডের কত? 5 লাখ টাকা। তাহলে আমরা বসাইলাম যে শেয়ার 5 লাখ টাকা। এরপর আমরা একটা শিরোনাম দেবো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। জেনারেল রিজার্ভ আছে। এখন জেনারেল রিজার্ভ আপনারা বলবেন আমরা কাজ তো করেছি। হ্যাঁ করেছি, কার্ডটা সেটা হচ্ছে এস লিমিটেড, সাবসিডিয়ারি লিমিটেডেরটা কাজ করেছি এই 70,000 টাকা নিয়ে। কিন্তু আমার যে এইচ লিমিটেডের আছে 1,20,000, এটার কাজ করতে হবে। তাহলে 1,20,000 আমরা নিয়ে নিলাম। জেনারেল রিজার্ভ 1,20,000। এরপর আমাদের নিতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট পাবো কোথায়? এই যে আমরা এইমাত্র প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট 8 নম্বর যে ওয়ার্কিং এ করলাম 1,51,350, এটা আমরা সরাসরি নিয়ে বসাই দেবো 1,51,350। এরপর চলেন দেখি অঙ্কে আর কিছু লাইবিলিটিস থেকে নেওয়ার মতো আছে কিনা। হ্যাঁ, ক্রেডিটর্স আছে। কত আছে? 80,000 এবং 50,000। তাহলে যোগ করে নেই যে কারেন্ট লাইবিলিটিস ক্রেডিটার্স এইচ প্লাস এস 1,30,000। এখন এটার ইন্টার ট্রানজাকশন আছে। কিভাবে বুঝলাম? আমরা এখানে যে পড়েছিলাম যে ইনক্লুড দ্য ক্রেডিটর্স অফ এস লিমিটেড ইজ দ্য 24,000 ফর গুডস সাপ্লাইড বাই এইচ লিমিটেড। মানে একজনের গুডস আরেকজনের ভিতরে অন্তর্ভুক্ত আছে। এটা ক্রেডিটর্স থেকেও বাদ যাবে এবং ডেপ্টর্স থেকেও বাদ যাবে। তাহলে কত টাকা ইন্টার ট্রানজাকশন? 24,000 টাকা। তাহলে আমরা 24,000 বাদ দিলে 1,06,000 থাকে। এরপর দেখি আর কি আছে? বিলস পেয়েবল আছে। এই যে আমাদের বিলস পেয়েবল আছে কত? 40,000। তাহলে আমরা বিলস পেয়েবল নিলাম হচ্ছে 40,000 টাকা এবং সর্বশেষ আকারে আমরা নিব হচ্ছে মাইনরিটি ইন্টারেস্ট। দেখি আমরা যে মাইনরিটি ইন্টারেস্ট কত আছে। এই যে মাইনরিটি ইন্টারেস্ট আমরা করেছিলাম 6 নম্বরে, তাহলে 92,500। তাহলে 92,500 আমরা নিলাম মাইনরিটি ইন্টারেস্ট।
92,500। এরপর আমরা আসলে নেওয়ার মতো কিছু নেই, এই যে অ্যাসেট সাইডে চলে যাই। অ্যাসেট সাইডে প্রথম আমরা শিরোনাম দেবো ফিক্সড অ্যাসেট। তো চলেন আমরা দেখি ফিক্সড অ্যাসেটে কি কি আছে। ফিক্সড অ্যাসেটে প্রথমে আছে হচ্ছে গুডউইল। কি আছে? গুডউইল আছে 60,000, 40,000। তাহলে আমরা যোগ করে নিলাম যে 60,000 প্লাস 40,000, এবং এটা থেকে ক্যাপিটাল রিজার্ভ বাদ দেওয়া যায়। ক্যাপিটাল রিজার্ভের কাজ আপনি দুইভাবে করতে পারবেন। একটা হচ্ছে গুডউইল থেকে বাদ দিতে পারবেন, এবং অন্যটা হচ্ছে আমরা এই যে এই পাশে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস যে শিরোনামটা দিয়েছিলাম, এখানে আপনারা ক্যাপিটাল রিজার্ভ লিখে বসাই দিলেও আপনাদের অঙ্ক হয়ে যাবে। উত্তরে কোনো পার্থক্য হবে না। আবারও বলতেছি, ক্যাপিটাল রিজার্ভ দুইভাবে করা যায়। একটা হচ্ছে গুডউইল থেকে বাদ দেওয়া যায়, একটা হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে এখানে শিরোনাম দিয়ে আপনার ক্যাপিটাল রিজার্ভ যে টাকা হয়েছিল, এই যে 33,750, এটা আপনারা এখানে বসাই দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। তো এরপর দেখি যে আবারও আদার ফিক্সড অ্যাসেট আছে 3,60,000, 2,20,000। তাহলে আমরা ফিক্সড অ্যাসেট লিখলাম 3,60,000 আর হচ্ছে 2,20,000। তাহলে কত হয়? 3 আর 2 5, 5,80,000, এবং এটার সাথে যে এই যে আন্ডার ভ্যালুড অ্যাসেটস আছে এটা যোগ দিয়ে দিবেন। কারণ এটা সম্পদের কম মূল্যায়ন করা হয়েছে, এখন এটাকে যোগ করে সমন্বয় করতে হবে। তাহলে 5,80,000 যোগ 10,000 আমরা বসাই দিলাম 5,90,000। এরপর আমরা শিরোনাম দেবো কারেন্ট অ্যাসেট। দেখি কারেন্ট অ্যাসেটে কি কি আছে। প্রথমে আছে হচ্ছে স্টক। স্টক আছে 1,00,000 আর হচ্ছে 90,000। তাহলে আমরা লিখবো স্টক এইচ প্লাস এস 1,90,000। এখান থেকে আনরিয়ালাইজ প্রফিট বাদ যাবে। কত হয়েছিল আনরিয়ালাইজ প্রফিট? 2,400 টাকা। তাহলে 2,400 টাকা আমরা বাদ দিয়ে দিলাম। আনরিয়ালাইজ প্রফিট মানে অমূল্যায়িত প্রফিট কত? 2,400 টাকা। তাহলে 1,87,600। এরপর যদি দেখি যে কি আছে, ডেপ্টর্স আছে। ডেপ্টর্স আছে 30,000 আর 75,000। তাহলে এইচ প্লাস এস 30 আর 75 হয় 1,05,000। এখন কথা হচ্ছে ইন্টার ট্রানজাকশন ছিল, যেমন ক্রেডিটর্স থেকে আপনি বাদ দিয়েছিলেন 24,000, তাহলে ডেপ্টর্স থেকে আপনাকে বাদ দিতে হবে 24,000। তাহলে 24,000 আমরা বাদ দিলে কত থাকে? 81,000। এরপর দেখি কি আছে। এরপর লাস্ট আছে ক্যাশ অ্যাট ব্যাংক 60,000 আর 25,000। তাহলে ক্যাশ অ্যাট ব্যাংক এইচ প্লাস এস 60,000 আর 25,000 85,000 হয়। এরপর আমরা দুই পাশ যোগ করবো। এই পাশ যোগ করার পর 10,09,850 আসছে, এবং এই পাশ যোগ করার পরেও 10,09,850 আসছে। আমাদের কনসোলিডেটেড ব্যালেন্স শিট মিলে গেছে। আশা করি অঙ্ক বুঝতে পারছেন। এখন আপনাদের সমন্বয়ে যদি আপনাদের একটু প্রবলেম দেখি, যে এখানে বলছিল দ্য বিলস পেবল এইচ লিমিটেড ওয়ার অল ইস্যুড ইন ফেভার অফ এইচ লিমিটেড, ডিসকাউন্টেড দ্য বিলস। মানে বিলটা যদি ভাঙাই নেওয়া হয় তাহলে আসলে এটার কোনো কাজ হয় না, তাই আমরা কোনো কাজও করি নেই। তো এই ছিল অঙ্কের সমাধান। আর আশা করি বুঝতে পারছেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, এবং আপনারা পরবর্তী ক্লাসের জন্য অগ্রিম শুভেচ্ছা রইল, এবং ডেসক্রিপশন বক্স অবশ্যই সর্বদা চেক করার চেষ্টা করবেন, কারণ এখানে অন্যান্য ক্লাসের লিঙ্কগুলো দেওয়া থাকে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।